নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই আনন্দে আছেন। পূজা পরিক্রমার দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করেছিলাম আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে কোলাহল গোষ্ঠীর সঙ্গে। কোলাহল গোষ্ঠী এই পূজা কমিটি বা পূজা মণ্ডপটি দুর্গাপুর ব্রিজের ঠিক আগে অর্থাৎ চেতলাতে অবস্থিত। এবারকার থিম ছিল সোনাঝুরির হাট এবং সোনাঝুরি হাটের কিছু বিক্রেতাকেও এরা এখানে হাজির করেছেন, কিছু দোকানও বসিয়েছেন এখানে, যেখানে সোনাঝুরিতে যে সমস্ত জিনিসপত্রের সঙ্গে আমরা অভ্যস্ত সেই সমস্ত জিনিসপত্রগুলির দোকান এখানে দু তিনটে আপনারা দেখতে পাবেন। ভেতরের দিকে একটা মস্ত বড় উঠোন রয়েছে এবং সেখানে এদের পূজা মণ্ডপ, প্রতিমাও মানানসই, খুবই সুন্দর, ছিমছাম আয়োজন, কোনো আতিশয্য নেই, একটা বেশ গ্রামীণ ব্যাপার আছে সেটা লক্ষ্য করলাম। সেখান থেকে আমরা চলে এলাম বেহালার নতুন দলে, কিন্তু এখানে এসেই বাঁধল বিভ্রাট, কারণ আমাদের কাছে এখানে ঢোকার পাস ছিল না। সুতরাং নিতান্তই নিরাশ হয়ে আমরা চলে গেলাম বরিশা ক্লাবে। বরিশা ক্লাবও জনসাধারণের জন্য এখন খুলে দেওয়া হয়নি, কিন্তু বিশেষ অনুরোধে ওনারা আমাদেরকে ভেতরে ঢুকতে দিলেন। বরিশা ক্লাব এবার তুলে এনেছেন সার্কাসে ক্লাউনদের জীবনের কিছু সুখ দুঃখের কাহিনী। সার্কাসের তাঁবুটা যেরকম রঙিন হয় সেই রকমই মণ্ডপের ভেতরটা বিভিন্ন রঙের সমাহারে সাজানো, এবং সেই সঙ্গে সঙ্গে সার্কাসে ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যাবে। সেই সঙ্গে সঙ্গে লাইভ পারফরমেন্সের মাধ্যমে এরা সার্কাসের যারা কলাকুশলী আছেন তাদের জীবনের সুখ দুঃখের কাহিনীকেও ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন। মণ্ডপটি সত্যিই দেখার মতো এবং প্রতিমাও খুব সুন্দর। আর এই দেখুন, এখানে লাইভ পারফরমেন্স চলছে, সার্কাসের ক্লাউনদের জীবনের সুখ দুঃখের গল্প শোনাচ্ছেন এরা। একটা সার্কাসের জীবন যেমন একজন যাযাবরের জীবনের সঙ্গে তার একটা তুলনা চলে, সেই কাহিনী বারবার এরা আমাদের সামনে তুলে ধরছিল। কোথায় যাব সেটা জানা নেই, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, মানুষকে আনন্দ দেওয়াই এদের একমাত্র কাজ। দেখে সত্যিই খুব ভালো লাগলো। বেহালাতেও একটা ডোসা কাফের আউটলেট দেখলাম, এবং ডোসা কাফে আমাদের অত্যন্ত প্রিয় একটা সাউথ ইন্ডিয়ান খাবারের আউটলেট। সুতরাং সেখান থেকেই আমরা রাত্রে ডিনারটা সেরে নিলাম। আজ সোমবার, সেই জন্য আমরা বাড়িতেও যেহেতু নিরামিষ খাই, বাইরেও নিরামিষ খাই, তো আমরা ঠিক করলাম যে ডোসা কাফে থেকেই আমরা আমাদের রাত্রের খাবারটা সেরে নেব। ছিমছাম খাবার, কোনো সেরকম কোনো বাহুল্যও নেই, কিন্তু একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ পাওয়া যায়। সেখান থেকে আমরা চলে এলাম বেহালা এসবি পার্কে। এসবি পার্কের পুজো প্রত্যেকবারই নতুন কিছু তুলে ধরার চেষ্টা করে, এবারও সেরকমই একটা চেষ্টা তারা করেছেন, এবং এই বছরের থিম প্রত্নকথা। ভেতরে ঢুকে সত্যি অবাক হলাম। এরা পশ্চিমবঙ্গের একমাত্র বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মোগলমারিকে তুলে ধরেছেন এখানে, এবং এইরকম ঐতিহাসিক তথ্য নির্ভর পূজা মণ্ডপ আমি এর আগে খুব একটা দেখিনি। যথেষ্ট গবেষণা করে ওনারা এই পূজা মণ্ডপটিকে তৈরি করেছেন অত্যন্ত যত্নের সঙ্গে। মোগলমারিতে পাওয়া বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেরকম রয়েছে, সেই রকম এই খনন কার্যের পেছনে যাদের অবদান তাদের কথাও এরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে সেই গল্পও তারা তুলে ধরছেন। এটি তো কোনো গল্প নয় বা কল্পকথা নয়, এটি একটি ঐতিহাসিক সত্য। পশ্চিমবঙ্গের একমাত্র বৌদ্ধ নিদর্শন, এই বৌদ্ধ স্তূপটি কীভাবে গড়ে উঠেছিল এবং তার পেছনে কাদের অবদান ছিল, এবং আমাদের মানব সভ্যতার কোন পর্যায়ে সেটি গড়ে উঠেছিল, সমস্ত কিছু এরা বিভিন্ন ডিটেলসের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং শুধু তাই নয়, এই মোগলমারিতে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের রেপ্লিকাও আপনারা এখানে দেখতে পাবেন। জায়গাটা সত্যিই চিত্তাকর্ষক
এবং যেরকম একটা খনন কার্যের মধ্যে একটা স্তরীভূত ব্যাপার থাকে, অর্থাৎ ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, সেই রকমই পূজা মণ্ডপটিও বিভিন্ন স্তরে বিভক্ত। আপনারা যখন ঢুকবেন তখন ফার্স্ট লেভেলে থাকবেন, তারপরে সেকেন্ড লেভেল এবং তারপরে একদম শেষে রয়েছে থার্ড লেভেল। এবং প্রত্যেকটি লেভেলেই এই মুঘলবাড়ি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, যেটা আমরা সাধারণত বইয়ের পাতাতেই পড়ে থাকি, বা যারা ইতিহাসের ছাত্র বা ইতিহাস নিয়ে গবেষণা করছেন তাদের জ্ঞাতব্য বিষয়, সেই জিনিসগুলো এরা সর্বসাধারণের জন্য তুলে ধরেছেন। ব্যাপারটা সত্যি প্রশংসার দাবি রাখে। বাইরে তখন বৃষ্টি, এবং সেই বৃষ্টি যে পরে কতখানি ভয়ঙ্কর আকার ধারণ করবে সে ব্যাপারে তো কোনো আইডিয়া ছিল না, তাই একটু সময় নিয়েই আমরা এই মণ্ডপটার ভেতরটা ঘুরে দেখছিলাম। আর এই হচ্ছে এই মণ্ডপের প্রতিমা। একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাটি শিল্পী অশেষ যত্নে এবং অধ্যবসায় নিয়ে তৈরি করেছেন। ডিটেলসের কাজটা দেখার মতো। এখানে পাওয়া বিভিন্ন ধরনের নিদর্শন, যেমন ধাতব মুদ্রা, বিভিন্ন ধরনের মূর্তি, পোড়ামাটির কাজ, বাসনপত্র, সমস্ত কিছু এখানে গেলে আপনারা দেখতে পাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে সেই সময়কার একটা ধারণাও তৈরি করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, এই বৌদ্ধ স্তূপটি দেখার একটা ইচ্ছেও আপনার মধ্যে তৈরি হবে। বেশি দূর না, মিদনাপুরের এই গেলে পরে এই নিদর্শনটি আপনি দেখতে পাবেন। যদি কলকাতা থেকে কখনো আপনার পুরী যাওয়ার, সড়কপথে পুরী যাওয়ার কোনো সুযোগ ঘটে, তো মিদনাপুর যখন আপনারা ক্রস করবেন খড়গপুরের পরে, তখনই পড়বে এই মোগলমারি। আমিও দু একবারের সামনে দিয়ে গেছি, কিন্তু কখনো এখানে থেমে নিদর্শনটি দেখার সুযোগ হয়নি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই একবার চেষ্টা করব। যাই হোক, বৃষ্টি বেশ জমে উঠেছে, বাড়ি ফিরতে হবে। আজ এই পর্যন্তই, নমস্কার।